আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আমি প্রশ্নটা আসলে বুঝতে পারিনি যে কারাগারে নেওয়ার পর কি হলো নাকি আমাদেরকে অ্যারেস্ট করার পরে কি আপনাকে হলো অ্যারেস্ট করার পরে থানায় আচ্ছা নেওয়ার পরে প্রথম কি ঘটলো? আচ্ছা অ্যারেস্ট প্রথমে তো আমাদেরকে নিয়ে যাওয়া হলো নিরাপত্তার নামে। হুম, যখন ওখানে মব ক্রিয়েট করা হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, এবং সবাই জানেন যে অনুষ্ঠানটা কাদের ছিল। মঞ্চ একাত্তরের পক্ষ থেকে আম, সেখানে ডক্টর কামাল হোসেন সাহেবের আসার কথা ছিল চিফ গেস্ট হিসেবে, এবং জিরা খান পান্নার আয়োজনে, অ্যাডভোকেট জিরা খান পান্না সাহেবের। তো আহ, কেবলমাত্র দুই একজন বক্তব্য দিয়েছেন, আর উনরা এখনো এসে পারেননি, হয়তো আসবেন। সিনিয়ররা স্বাভাবিক একটু দেরিতে আসেন। তা সভা শুরু হয়ে গিয়েছিল। এর মধ্যে দেখলাম যে কিছু লোক হ্যান্ড মাইক নিয়ে আহ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরুনি মিলনায়তনে ঢুকে পড়েছে, এবং হ্যান্ড মাইকে স্লোগান হচ্ছে, তাদের মতো করে স্লোগান দিচ্ছে, লিগ ধর লিগ ধর। তো লিগ ধর, আমরা তো সবাই অবাক হয়ে গেলাম যে এখানে তো লীগের কোনো প্রোগ্রাম নয়, এটা বেসিক্যালি মুক্তিযোদ্ধাদের প্রোগ্রাম ইনফ্যাক্ট। তো যাই হোক, মব ক্রিয়েট করা হলো, লতিফ সিদ্দিক সাহেবকে ঘিরে ধরে তাকে নানানভাবে আহ, এটা কি বলা যায়, তাকে একেবারে ট্রমাটাইজড করে ফেলা হলো। আমাদেরকে ঘিরে ধরেছে। তো 999-এ ফোন দিলাম আমি নিজেই। দেখলাম যে খুব বাজে অবস্থা। 999 থেকে যারা রিসিভ করছেন বলছেন কোন থানার অধীনে এটা। আহ, আমি বলছি, আবার ডিসকানেক্ট হয়ে যায়, এবং করতে করতে একসময় এলো, মানে পুরোপুরি জানার পরে আহ, প্রায় আধা ঘন্টা পরে এলো পুলিশ। তো এর মধ্যে কয়েকজনকে অ্যাসল্ট করা হলো। একজন মুক্তিযোদ্ধা তো রক্তাক্ত হয়ে পড়লো, আপনারা দেখেছেন। আরেকজন মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল সাহেব, তার গলা টিপে ধরা হলো, গলা টিপে উঁচু করে ফেলা হলো। আমি এগুলো বলতে গেলে আসলে ইমোশনাল হয়ে যায়। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ থাকতে পারে না আমাদের ক্ষেত্রে, আমাদের কারোর ক্ষেত্রের জন্য। তো এই অবস্থা, পুরো একটা হরিবল সিচুয়েশন। পুলিশ লতিফ সিদ্দিক সাহেবকে অ্যারেস্ট করলো, মানে পুলিশ হাতে তুলে দিল। অ্যারেস্ট বলে মানে তারা বলছেন যে অ্যারেস্ট করতে হবে, পুলিশ নিল। আমাদেরকেও নিল। আমাদেরকে কেন? লতিফ সাহেব হয়তো পলিটিশিয়ান, হয়তো বলতে কি নিশ্চিতভাবে তিনি পলিটিশিয়ান, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ করতেন, যদিও আওয়ামী লীগ থেকে পরবর্তী তিনি বহিষ্কৃত। আমাকে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আমরা যখন বেরোচ্ছি আমাদেরকেও তাদের সাথে, মানে লতিফ সাহেবের সাথে তুলে দেওয়া হলো। তো যাই হোক, আমাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। ডিবি অফিসে লতিফ সিদ্দিকী সাহেব, আমি, অধ্যাপক কার্জন, মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল, এবং ৮০ ঊর্ধ্ব আর এক মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা সাহেব, এই ৫ জনকে নিয়ে যাওয়া হলো। আর বাকি আরো যে অনেককে অ্যারেস্ট করা হয়েছে আমরা তখন পর্যন্ত জানি না। অর্থাৎ আরো ১১ জনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হলো। পরবর্তীতে যেটি জানলাম, আহ, সেখানে ছিলেন জাসদের জয়েন্ট সেক্রেটারি আবদুল্লাহিল কাইম সাহেব, গণফোরামের সভাপতি মফিজুল হক খান সাহেব, সাবেক এমপি, তাদেরকে ওখানে রাখা হলো। আমাদেরকে জানানো হলো, যেমন আমার যিনি আইনজীবী ছিলেন পরবর্তীতে, মানবাধিকার কর্মী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সারা হোসেন, তিনি খবর নেওয়ার চেষ্টা করলেন, আমার সাথে কথা হচ্ছে। আরো অনেকে ফোন দিচ্ছিলেন যারা বেশ ওরিড ছিলেন। এরই মধ্যে সারা বাংলাদেশি ব্যাপারটি সবার জানাজানি হয়ে গেছে। তো আমাদেরকে বলা হয়েছে যে ছেড়ে দেওয়া হবে, জাস্ট জিজ্ঞাসাবাদের জন্য। একে একে করে সেখানকার ডিবির যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, তার রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। আহ, আমরা যত জানি যে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এবং যারা খোঁজ খবর নিচ্ছিলেন তারাও বললেন যে না, সমস্যা নেই, ছেড়ে দেওয়া হবে নিরাপত্তার জন্য, ওইখান থেকে মব থেকে বাঁচানোর জন্য আহ, আমাদেরকে নিরাপত্তা দিতে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রাত 9:30-10টার দিকে আমাদের কাছ থেকে ফোন সিজ করে নেওয়া হলো, সেলফোন। কেন? আপনারা আন্ডার অ্যারেস্ট। আমাদেরকে দুপুর 12:30টার দিকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। 12:30 রাত, দুপুর 12:30 থেকে রাত 10টা পর্যন্ত আমরা জানি, 10টা কিছুক্ষণ আগ পর্যন্ত, যে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু 10টার সময় এসে বলা হলো ফোনগুলো দেন। এই হচ্ছে অবস্থা। এবং এরপর তো তার পরের দিন
আদালতে নেওয়া হলো, এগুলো আপনারা জানেন সবকিছু। সেখানে রিমান্ড বলছি, মানে জামিন নামঞ্জুর করা হবে, এটা আমরা সবাই নিশ্চিত। এই হচ্ছে প্রারম্ভিক অবস্থা। তারপরে তো কেরানীগঞ্জে পাঠানো হলো, আমরা মামা বাড়ি গেলাম, দুধ ভাত খেতে থাকলাম মাসের পর মাস। পরবর্তীতে আমাদেরকে কাশিমপুর মানে কারাগারে নিয়ে আসে। থানায় ডিবি অফিসে সারা রাত সারা রাত আপনি ডিবি অফিসে ছিলেন? জি, ডিবি অফিসের সারা গারদে, রাত ডিবি অফিসের গারদে। আপনাদের এমনিতে 12:30 থেকে রাত 10টা পর্যন্ত ডিবি অফিসের ওয়েটিং রুমে রাখা হয়েছিল, আর রাত 10টার পরে ডিবি অফিসের গারদে নিয়ে যাওয়া হলো। আমাদের ফোন টোন সব সিজ করা হলো, যা যা করা হয় ফরম্যাটে যেগুলো থাকে, এবং সারা রাত ডিবি অফিসের গারদে রাখা হলো। পরদিন সকাল, ওদিন শুক্রবার ছিল, যেদিন অ্যারেস্ট করা হয় ওদিন বৃহস্পতিবার, যেদিন চালান দেওয়া হলো আদালতে উপস্থাপন করা হলো সেদিন ছিল শুক্রবার। গারদে যতক্ষণ ছিলেন, গারদে তো মেঝেতেই তো থাকবার ব্যবস্থা, হ্যাঁ, তাই খুব না? স্বাভাবিক, খুব স্বাভাবিক, মেঝেতেই। একসাথে কতজন সেই গারদে সেই রাতে? সেই রাতে আমি ঠিক ওভাবে কাউন্ট করিনি, তবে অনুমান 40-45 জন অন্যান্য মামলার আসামি হিসেবে, যাদেরকে অভিযুক্ত আসামি হিসেবে যাদেরকে। আপনাদের কজন ছিল একসাথে সেখানে ওই সময়? আচ্ছা, পরবর্তীতে দেখলাম যে, আমি একটু আগে বলছিলাম যে শাহবাগেও যে কাউকে কাউকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তীতে দেখলাম যে আমাদেরকে যখন নিচে নিয়ে যাওয়া হলো, কিছুক্ষণ পরে ওই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, যেমন আমি বলছিলাম আব্দুল হিল কাইম জাফর জয়েন্ট সেক্রেটারি, আরো অনেকে ছিলেন, আরো 11 জনকে নিয়ে আসা হলো। আমরা ছিলাম 5 জন, আরো 11 জনকে নিয়ে আসা হলো। আর আরো একজনকে ধরা হয়েছিল, মানে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, মফিজুল হক খান সাহেব, গণফোরামের সভাপতি। তাকে যে কোনো কারণে ছেড়ে দেওয়া হয় শাহবাগ থানা থেকেই। ডিবি অফিসে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ করতে পেরেছিল ওরা, বা ওরা দেখা করতে পেরেছিল ডিবি অফিসে? না, 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 ডিবি অফিসে কেউ দেখা করতে পারেনি। কোন আইনজীবী এসেছিলেন সেখানে? না, তারপরে আমাদের যখন পরিবার করার চেষ্টা করেছিলেন, তারা দেখা করতে পারেননি, কোনো আইনজীবীও আসতে পারেননি। বিকজ আমরা তো ওই সময় আইনজীবী, হয়তো পরিবারের লোকজন যোগাযোগ করেছিল, কিন্তু কোনো আইনজীবী আসতে পারেনি, ইভেন পরিবারের সদস্যরা তো নয়। আদালতে আমরা আপনার দেখলাম তো, বাইরে দেখলাম আপনার হাতে হাত পড়া, আপনি হাত উঁচিয়ে রেখেছেন। জি, এর আগে এটা কি আদালতের ভেতরে ঢুকবার সময়, না ইয়েতে জেল হাজতে নেবার সময়? এটা আমাদেরকে ডিবি অফিস থেকে হাত করা পরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয় আদালতে নেওয়ার সময়। আদালতে নেওয়ার পথে, তার আগে তো গারদে রাখা হয় আদালতে তোলার আগে। তখন জাজ সাহেব কখন আসবেন তা তো ঠিক নেই, গারদে রাখা হয়। গারদে নেওয়ার সময় হ্যান্ডকাপ খুলে দেওয়া হলো, হাত করা। আবার যখন আদালতে তোলা হলো, তখন বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট, হাত করা, মনে হচ্ছে আমরা দেশের শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম কেউ কেউ, সেভাবে নিয়ে যাওয়া হলো। আমরা বললাম যে বুলেট প্রুফ জ্যাকেট কেন, আমাদেরকে কেউ গুলি করবে না, হেলমেট কেন? আমাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হয়েছে মামলা, সন্ত্রাস বিরোধী আইনে যাদেরকে দেওয়া হবে তাদেরকে নাকি এইভাবেই ধরে উঠাতে হবে। তো 2-1 জনকে হেলমেট দিল না, পরবর্তীতে আবার হেলমেট জোর করে পরানো হলো। এই আর কি, যা হয়, যা হয়ে আসছে। আদালতের হাজতখানায় আব্দুল লতিফ সিদ্দিকী সহকে ছিলেন, না উনি আলাদা ছিলেন? ডিবি অফিসে, আদালতের হাজত, আদালত যখন নেওয়া হয় আপনাদের? জি, আদালতের কাঠগড়ায় আদালতে তোলার আগে গারদে গারদে আমাদের একসাথে রাখা হয়েছিল। আমাদের 5 জন, আমাদের 5 জনকে সম্ভবত লতিফ সিদ্দিকী সাহেব, শেখ হাফিজুর রহমান কার্জন, আমি, এবং সম্ভবত মুক্তিযুদ্ধ আনিসুর রহমান বুলবুল, অর্থাৎ ওই ডিবি অফিসে যে 5 জনকে নেওয়া হয়েছিল, ওই 5 জনকে একসাথে রাখা হয়েছিল গারদে আলাদা। তারপর তো আদালতে তোলা হয় লতিফ সিদ্দিকী সাহেব সহ। আদালতের প্রসিডিংসে কি বলা আপনাদের ব্যাপারে? আমাদের প্রসিকিউটর ওইখানে আদালতে আপনাদের উপস্থাপনের সময়
সরকার পক্ষ কি অভিযোগ সেগুলো উত্থাপন করে? আচ্ছা, যেটি মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, সেটাই তো তারা বলছে যে আমরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিলাম। কি হাস্যকর, কি পিকুলিয়ার, কি মানে এটাকে কি বলা যায়, আমার ঠিক এই মুহূর্তে শব্দগুলো আসছে না। পরিহাসের বিষয়, তামাশার বিষয়, আমি তামাশা শব্দটা ইউজ করবো। যারা মব ক্রিয়েট করলো, যারা মানুষকে রক্তাক্ত করলো, যারা মুক্তিযোদ্ধাদেরকে গলা টিপে উঁচিয়ে ধরলো, তাদের কিছু হলো না। যারা সন্ত্রাস করলো তাদের কিছু হলো না। যাদের উপর মব ক্রিয়েট করা হলো তাদেরকে দেয়া হলো সন্ত্রাস বিরোধী আইনের আসামি হিসেবে অভিযুক্ত করে। আমি তো এখন রাষ্ট্র কর্তৃক খেতাবপ্রাপ্ত সন্ত্রাসী, তাই না? এক হিসেবে, যেহেতু সরকার উৎখাতের ষড়যন্ত্র আমরা করছিলাম। কি অদ্ভুত, মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতন প্রকাশ্য জায়গায়, যে সাংবাদিকদের একটা প্ল্যাটফর্ম, দেশের দুটি প্ল্যাটফর্ম বললে তো একটা তো রিপোর্টার্স ইউনিটি সারা বাংলাদেশের মধ্যে, একটা জাতীয় প্রেস ক্লাব আর একটা রিপোর্টার্স ইউনিটি। প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় আছে, কিন্তু মূল ভেন্যু একটা তো, সাংবাদিক ক্লাব বলতে। সেখানে প্রকাশ্যে একটা অনুষ্ঠান মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়, মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ে তো আরো অনেকে প্রোগ্রাম করছে, কথা বলছে। কেন এই মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে মব ক্রিয়েট করা হলো এবং তাদেরকে হেফাজতে রাখা হলো, তাদেরকে সব ধরনের নিরাপত্তার মধ্যে রাখা হলো? মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করার পর মুক্তিযোদ্ধাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে জেল হাজতে প্রেরণ করা হলো, যে সূর্য সন্তানেরা এদেশকে স্বাধীন করেছে। ওই অনুষ্ঠানে হাফিজুর রহমান কার্জন ছাড়া কেউ তো বক্তব্য রাখে নাই। কার্জনের বক্তব্যের পরেই তো সমস্যাটা তৈরি হয়। না, আমি একটু বলি। প্রথমে বক্তব্য দিচ্ছিলেন একজন মুক্তিযোদ্ধার সন্তান সম্ভবত, বা মুক্তিযুদ্ধর বিষয় কোনো সংগঠনের কেউ একজন, আমি ঠিক ভালো করে চিনি না। পরবর্তীতে অধ্যাপক হাফিজুর রহমান কার্জন তিনি বক্তব্য দেন। তার বক্তব্য শেষ হয়েছে, ওখানে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আমাদের বড় ভাই সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান ছিলেন, ওখানে ছিলেন সাংবাদিক মাহবুব কামাল যুগান্তরের। তো সাংবাদিক মাহবুব কামালকে যখন মঞ্চে ডাকা হচ্ছিল, উনি এলেন, কথা বলা শুরু করেছিলেন। ওই সময় এই মবটা ক্রিয়েট করা হয়। একদল, আমি চিহ্নিত বলবো অনেকটাই, কারা আপনারা বুঝতেই পারছেন। আমি এই কথাটা তুললাম এই কারণে, আব্দুল লতিফ সিদ্দিকী সেখানে বক্তব্যই রাখেন নাই, কিন্তু আমাদের ইন্টারনেট সংযোগের রাখেন নাই, মামলায় বলা হয়েছে, প্রসিডিংসে বলা হয়েছে তিনি বক্তৃতায় সরকার উৎখাতের এই বলেছেন, অথচ বক্তৃতা রাখেন নাই। উনি কোনো কথাই বলেননি। উনি এসেছেন, ওনাকে মঞ্চে ডাকা হয়েছে অতিথি মানে সারিতে, সেখানে উনি বসা ছিলেন, এ পর্যন্তই। উনি নট এ সিঙ্গেল ওয়ার্ড আটার্ড। মানে যিনি মামলাটা লিখেছেন তিনি জানেন উনি আব্দুল লতিফ সিদ্দিকী কি বলতে পারতেন, উনার মগজে তিনি প্রবেশ করেছেন, কি বলতে পারতেন সেইটা উনি লিখেছেন মামলায়। ভালো তো, স্ক্রিপ্ট আগে থেকে লিখে রাখা। আচ্ছা পান্না, শুনেন, আপনি তো অনেক দিন যাবত অনুষ্ঠান করছেন, আপনার কি মনে হয় কোন বিশেষ কোন অনুষ্ঠানের কারণে অথবা সামষ্টিকভাবে আপনার কার্যক্রমের কারণে আপনার উপর বিক্ষুব্ধ হয়ে এই ধরনের ভূমিকা নেওয়া হয়েছে? মনে করা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে, তার কারণ এগুলো অলরেডি রেকর্ডেড। সরকারের যারা দালালি করছেন, মানে এক শ্রেণীর সোকল্ড মানুষ তো আছেন সবসময় সরকার দালালি করেন। আওয়ামী লীগের সময় দালালি করেছে না? আমাদের মধ্যে থেকেই তো সিনিয়র সাংবাদিকদের অনেকে দালালি করেছে না, যাদের নামগুলো উচ্চারণ করতেও আমি একজন তাদের জুনিয়র হিসেবে, তাদের অনুজ হিসেবে আমি সাই ফিল করি। আবার এই সরকারের সময় দালালি করছে, সাংবাদিকদের মধ্যে অনেকে দালালি করছে, অনেকে সাংবাদিক সাজার চেষ্টা করছেন, অনেকে
ইউটিউবে নানান ধরনের টক শো বা মানে কথিত বিশ্লেষণ করছে। এগুলো তো অলরেডি রেকর্ডেড। আমার নামে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে, টক শোতে বলা হয়েছে মঞ্জুর আলম পান্নাকে গ্রেপ্তার করা হোক। তো এবং তারা চিহ্নিত কারা তারা। সরকারের সমালোচনা সাংবাদিকরা করবে, এটাই তো স্বাভাবিক, সাংবাদিকের কাজই তো সেটা। সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া এবং সেগুলো নিয়ে সমালোচনা করা, প্রেশার ক্রিয়েট করা সাধারণ মানুষের পক্ষ থেকে, গণমানুষের পক্ষ থেকে। এবং সেই জায়গা থেকে অসংখ্য কন্টেন্ট হয়েছে, বেশ কিছু মানুষ একত্রিত হয়ে, এবং কাদের ইন্ধনে তারা করছে, কোত্থেকে করছে, এগুলো মোটামুটি আমরা জানি। যেহেতু জানি, খুব ডেফিনেট করেই জানি, নিশ্চিতভাবেই জানি, কিন্তু তথ্য প্রমাণ তো এইভাবে উপস্থাপন করা যাবে না, সেহেতু আমি নামগুলো আর এখানে উচ্চারণ করছি না। সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী আমি যেহেতু একজন সাংবাদিক হিসেবেই এখানে কথা বলছি, আপনি সাংবাদিক হিসেবেই পরিচয় করে দিয়েছেন, সেই জায়গা থেকে আমি সাংবাদিকতা নীতিমালা অনুযায়ী কোনো ধরনের তথ্য প্রমাণ যেহেতু এই মুহূর্তে আমার হাতে নেই, সেহেতু এখানে আমি নামগুলো ডিসক্লোজ করছি না। কাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে, কাদের দ্বারা আদিষ্ট হয়ে নির্দেশিত বা তাদের নির্দেশ বাস্তবায়ন করছিল, আমি খুব ভালোভাবে জানি। বলতে পারি যে দেশের বাইরে থেকে যারা মক ক্রিয়েট করাচ্ছে, যারা জঙ্গিবাদী উস্কানি দিচ্ছে, তাদের দ্বারা আদিষ্ট হয়ে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে। আমাকে আমার বিরুদ্ধে বলা হচ্ছে যে তাকে গ্রেপ্তার করা হয় না কেন, তার ব্যাংক ব্যালেন্স চেক করা হয় না কেন, টাকা কোত্থেকে আসে। শুধু আমি নই, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, যারা একটু মানে গতানুগতিক সাংবাদিকতার বাইরে এসে তারা সত্য বলার চেষ্টা করেন, যারা আব্দুল তুষার সম্পর্কেও বলা হচ্ছে, গণমাধ্যম ব্যক্তিত্ব, এম এ আজিজ সম্পর্কেও বলা হচ্ছে, সিনিয়র সাংবাদিক, তিনি বিএনপিপন্থী সাংবাদিক, সবাই জানি আমরা, আওয়ামী লীগ এর মোটামুটি বিরুদ্ধে। তার নামে অনেকে অনেক কথা বলছেন, মানে অভিযোগ করছেন। তো আমি আমারটা বলি যে দিনের পর দিন উস্কানি দেওয়া হয়েছে এই মঞ্জুর আলম পান্নাকে, কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তাকে আটক করা হচ্ছে না কেন, তাকে আটক করা হচ্ছে কেন, তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি নিজেও আমাকে নিয়ে আমি কন্টেন্ট করেছি। আমার শিরোনামও ছিল মঞ্জুর আলম পান্নাকে অ্যারেস্ট করুন। মানে তারা যেহেতু বলছে মঞ্জুর আলম পান্নাকে অ্যারেস্ট করুন, তাদেরটাই কোট করে দিয়েছিলাম। তো খুব স্বাভাবিক, এটা মনে করা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, যেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নাকি এখন সাংবাদিকতার উৎকৃষ্ট সময় চলছে, মানে সর্বোৎকৃষ্ট সময় চলছে, এই তার নমুনা। এবং এখনো অনেক ধরনের হুমকি সরকারের পক্ষ থেকে, ওই ধরনের কোনো হুমকি আসেনি। ইনফ্যাক্ট যে সত্য কথা, সরাসরি এভাবে কোনো হুমকি আসেনি। তো হুমকি কেন? যা আয়েশ করার তা তো আয়েশ করিয়ে দিয়েছে গত কয়েক মাস, তাই না? এবং আচ্ছা পান্না, এটা কি এমন এমন হতে পারে পান্না, মনে করেন শেখ হাসিনা সরকারের পতনের আগে আপনার রোলটা পরে শিফট করছেন আপনি, এতে কি ওরা ক্ষুব্ধ হয়ে আপনাকে? ফজল ভাই, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনি যে শব্দটা ইউজ করলেন হয়তো স্লিপ অফ টাং আপনার জন্য হয়ে গেছে। শিফট করার তো বিষয় নয়, বিষয় হচ্ছে আমি যদি একজন প্রকৃত তারা সাংবাদিক, শিফট মনে করেছে কিনা, তারা মনে করেছে হুমকি দিচ্ছিল, তারা বিষয়টাকে শিফট মনে করেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, তারা মনে করতে পারে। যেমন আওয়ামী লীগের সমালোচনা করেছি অনেকে, আওয়ামী লীগের যারা হাইব্রিড বলি বা সোকল্ড অতি উৎসাহী বলি, তারা বিএনপি জামাতে দালাল বানিয়ে দিয়েছিল আমাকে, আমারও তো আরো অনেককে। আবার এই সরকারের দালাল যারা, তারা আবার আমাদেরকে ফ্যাসিবাদের দালাল বানিয়ে দিচ্ছে। যেমন আমি আপনাকে বলতে পারি, এগুলো তো রেকর্ডেড। শুধুমাত্র বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে অনেক সিনিয়র সাংবাদিক, তারকা, চিত্র তারকা, ক্রীড়া জগতের অনেকের সাথে আমাদেরকেও, তার মধ্যে আমার নামও ছিল, প্রথমে বানিয়ে দেওয়া হলো। এর আগে বলা হলো ফ্যাসিস্টের দোষর, তারপরে বানানো হলো কালচারাল ফ্যাসিস্ট। হ্যাঁ, শুধুমাত্র বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করার কারণে বা শ্রদ্ধা নিবেদনের কারণে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কালচারাল ফ্যাসিস্ট বানানো হলো। তো প্রথমে ফ্যাসিস্টের দোসর, এরপরে কালচারাল ফ্যাসিস্ট, এরপরে সন্ত্রাসী, সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী হিসেবে আমাদেরকে
আখ্যায়িত করা হলো, অভিযুক্ত করা হলো। এবং একজন লিখেছেন এখানে আপনার যে আপনি 4-5 দিন আগে লাইভ প্রোগ্রামে আপনি আশঙ্কা করেছিলেন আপনাকে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে, ঠিক তার 5-6 দিনের মধ্যে আপনাকে গ্রেপ্তার করা হবে। জি, এরকম আশঙ্কা আমি করছিলাম। আমার মতো আরো অনেকেই করছেন, নিশ্চয়ই করেছেন, এখনো অনেকে করছেন, এবং সাধারণ মানুষ তাদেরকে নিয়ে উদ্বিগ্ন। এটা তো লুকোচুরি কিছু নেই। আচ্ছা, এখন আমরা ওইদিকে একটু যাই, যে জীবনটা একেবারেই জানি না। আপনাকে জেলে নেওয়া হলো, ওই দিন থেকে একটু শুনি। ওই দিন থেকে মামা বাড়ি ছিলাম। মামা বাড়িতে আদর আপ্যায়ন কেমন হয় তত জানেন না, মামারে না? কোন মামারে কোন মামা বাড়ি? কাশিমপুর না কোনটাতে? কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হলো। ওইখানে 21 দিন থাকার পরে পরবর্তীতে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হলো। যে কারাগারে দেওয়া হলো সেটাকে বলা হয়, মানে এটা আনঅফিসিয়ালি ওটা পানিশমেন্ট জেল নামে ডাকা হয়। কাশিমপুর 1, 2, 3, 4, তো কাশিমপুর একটা হচ্ছে পানিশমেন্ট জেল। মানে ওখানে খুবই কড়াকড়ি, যার যে জিনিসের প্রয়োজন নেই সেটাই ইম্পোজ করা হয়, এই জন্য ওটাকে বলা হয় পানিশমেন্ট জেল। তো কেরানীগঞ্জ থেকে কাশিমপুর, এবং আমার তো মনে হয় এখন তিল ধারণের জায়গা নেই কারাগারের ওয়ার্ডগুলোতে, সেলগুলোতে যেভাবে আটক করা হচ্ছে। আর জেলের অভিজ্ঞতা আমার সবার যাওয়া উচিত একবার করে। প্রথম দিন কয়টার সময় পৌঁছেন জেলে? আমাদেরকে আদালত থেকে যখন কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হলো, সবকিছু সব ধরনের প্রসিডিউর মেনটেন করে আদালত কেরানীগঞ্জ জেলে প্রবেশ করলাম সম্ভবত বিকাল 4টা, 4:30টার দিকে কেরানীগঞ্জে, যেহেতু 10টার সময় আদালতে তোলা হয়েছিল। তারপরে সবকিছু মেনটেন করে কারাগারে প্রবেশ করলাম 4টা, 4:30টার দিকে। এরপর তো থালাবাটি কম্বল, জেলখানার সম্বল, একটা করে কম্বল বুঝিয়ে দেওয়া হলো, একটা করে বালিশ বুঝিয়ে দেওয়া হলো। আর ওখানে যারা আছেন অধিকাংশই নিরীহ মানুষ, যাদেরকে বিভিন্ন মামলায় আটকে দেওয়া হয়েছে, যারা রাজনীতির সঙ্গেও জড়িত না, কোনোভাবে জড়িত না, কোনোভাবে, দায়িত্ব নিয়ে বলছি আমি, কোনোভাবে না। এরকম অনেক কাহিনী আছে, কত কাহিনী শুনবেন। ব্যবসায়ীদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, নিরীহ মানুষকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। কি বলা যায়, টার্গেট থাকে তো প্রতি থানায় যে এতজনকে অ্যারেস্ট করা হবে, এটা তো ওপেন সিক্রেট, সবাই জানি আমরা যে আজকে অমুক থানাকে এত অ্যারেস্ট দেখাতে হবে। তো সবজি বিক্রেতা রাস্তা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, জামিন করাতে পারছে না, জামিন হচ্ছে না। যার 3 শতক 1 শতক জমি আছে সে সম্পদ, সেটাও বিক্রি করতে হচ্ছে। মানে এগুলো প্রথম দিন আপনাদের যেখানে নেওয়া হলো, আপনারা সবাই কি একসাথে ছিলেন? যাদেরকে না, একসাথে ছিলেন? না, একসাথে ছিলাম না। ওখানে যেমন আমাদের 16 জনকে তো নেওয়া হলো, ওখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছিল আর কি। ওখানে কয়েকটা ভবন আছে, মানে শাপলা একটা ভবন, শাপলা নাম করে বনফুল ভবন, আমাকে রাখা হলো বনফুল ভবনে 3-9 সেল নম্বর 3-9। আবার দেখা যাচ্ছে আরো কয়েকজনকে ওই ভবনে দেওয়া হলো। আবার লতিফ সিদ্দিকী সাহেব, তাকে ডিভিশন দেওয়া হলো, তাকে আলাদা ভবনে নিয়ে যাওয়া হলো, সাবেক মন্ত্রী হিসেবে তিনি ডিভিশন পেলেন। আবার আরো অনেককে শাপলা ভবনে দেওয়া হলো, অন্য ভবনে দেওয়া হলো, এভাবে ভাগ বাটোয়ারা করে বিভিন্ন জায়গায় দেওয়া হলো। আপনাকে ডিভিশন দেওয়া হয়নি? না, আমি তো আর তেমন কেউ নই যে আমাকে ডিভিশন দেওয়া হবে। আমি তো সাংবাদিক তো বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে সাংবাদিক তো এমন কোন চরিত্র না তাকে ডিভিশন দিতে হবে। নিশ্চয় না, নিশ্চয় না, ছাপোষা সাংবাদিক তার উপর আবার। এই যে কয়েকজন একসাথে অ্যারেস্ট হলেন, তাদের কেউ কি ছিলেন আপনার সাথে?
হ্যাঁ ছিলেন ছিলেন, ওই ওই ভবনেই ছিলেন, অন্য সেলে ছিলেন, দেখা সাক্ষাৎ হতো, দেখা সাক্ষাৎ মানে হতো। আপনার ছেলে ছিলেন না? আমার ছেলে, আমি বাদে আমার যারা মানে মামলার অন্য অন্য যারা আসামি তাদের মধ্যে কেউ ছিল না, অন্য মামলার আসামিরা ছিল। আমাদের রুমে আমরা এখানে 4 জন ছিলাম। সেলটা তো ছোট। মেঝেতে থাকতেন না? অবভিয়াসলি মেঝেতে মেঝেতে এখানে তোরা বক্স কাট দেওয়া হবে না। না, 4 জন তো, 4 জন এত ছোট সেলের কথা আমি শুনি নাই কিন্তু। বড় সেল, যা আমার একটা অভিজ্ঞতা আছে, অনেক বড় জি সেল থাকে সেটা। 4 জন তো খুব ছোট সেল সেটা। হ্যাঁ, মানে কেরানীগঞ্জ সেলটা, এখানে সম্ভবত শেখ হাসিনা এই কারাগারটি বানিয়ে গিয়েছিলেন। আমরা তো আর কোনো দলের না, হয়তো তার দলের এখন যারা কারাভোগ করছেন সম্ভবত তাদের জন্যই বানিয়ে দিয়ে গেছেন। আমি একটু মজা করে বলছি আর কি। এই কারাগারটা একটু উন্নত, কেরানীগঞ্জ কারাগারটা। ওখানে মোটামুটি সেল সিস্টেম, ওয়ার্ডও আছে খুব কম। আবার দেখা যাচ্ছে যে পরবর্তীতে কাশিমপুর কারাগার যেখানে নিয়ে যাওয়া হলো, ওখানে আবার ওয়ার্ড বেশি, এক এক ওয়ার্ডে। আমি যখন প্রথম যাই সেখানে তখন ওয়ার্ড ছিল, আর সেল পার্থক্যটা সেটা। হ্যাঁ, ওয়ার্ডে দেখা যাচ্ছে 1500 টয়লেট তো, 100 জন। টয়লেট তো ভেতরেই, টয়লেটটা তো ভেতরেই। ভেতরে ভেতরে 100-150 মানুষের জন্য 2টো টয়লেট। তো আর বললাম তো যে তিল ধারণের জায়গা এখানে নেই। এখন তো কাশিমপুর কারাগারে তো মানে ওই দিন ওই দিন ওই দিন কি রাতে, রাতের খাবারটা কি ছিল ওই দিন? রাতের খাবার, খাবার সম্বন্ধে জানতে চাচ্ছেন? খাবার মনে করেন সকালে লাল আটা রুটি, আহ, আর হয়তো সবজি। দুপুরে হয়তো আহ, দুপুরে রাতের জন্য সব ফ্রাই করা থাকে, সে মুরগির ফ্রাই, এটুকু সাইজ মুরগির মাংস, অথবা মাছ, সে তেলাপিয়া হোক কিংবা পাঙাশ হোক, তার এক টুকরো মাছ। এগুলো ফ্রাই করা, ফ্রাই করার কারণও আছে, কারণ ওই যে ওই রান্না করে ঝোল টোল এটা নিয়ে ভেঙে যায়, যাবে, এটা ভেঙে যাবে, তো এটা ফ্রাই ভেঙে করে যাবে, থাকে। ডিস্ট্রিবিউশনের সমস্যা হয়, এটা সত্য কথা। তো ওই যে এক টুকরো মাছ আর ভাত, সাথে ডাল, দুপুর এবং রাত্রে এই সিস্টেম। আর সকালে তো রুটি আর সবজি। এখন কেউ কেউ ফাইলের খাবার, এগুলোকে বলে ফাইলের খাবার, অর্থাৎ ফাইল মানে ফাইলে বসিয়ে টানা মানে 4 4 ফাইল করে সব বন্দিরা বসে, তখন তাদের সামনে এগুলো দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সরকারি খাবার। আবার অনেকে আছেন যে খাবার কিনে খেতে পারেন, ওর মধ্যে ক্যান্টিন সিস্টেম আছে। ক্যান্টিন মানে তারপরে তাই বলে এই নয় যে টেবিল চেয়ার আছে সেখানে বসে আমি কিনে খাচ্ছি, মানে সেল সিস্টেম, সেলে আপনি টোকেন মানে টাকা দিচ্ছেন, টোকেন দিচ্ছেন, টাকা তো না, ওখানে পিসি বলে, এক একজন নামে অ্যাকাউন্ট থাকে, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টে আপনার পরিবারের সদস্য বা আমার পরিবারের সদস্যরা টাকা দিয়ে আসছেন, সেই অ্যাকাউন্ট থেকে আপনি আহ, খাবার কিনে খেতে পারছেন। হয়তো মুরগির মাংস রয়েছে, মাছ রয়েছে, ডিম রয়েছে, সবজি রয়েছে, সবার তো আর কিনে খাওয়ার সাধ্য থাকে না। মানে আপনি কি আহ, এই খাবারই খেতেন না কিনে খাবার চেষ্টা করতেন? আমি কিনে খাওয়ার চেষ্টা করতাম। কোন রাজবন্দি ছিল আপনার সাথে, রাজনৈতিক কারণে বন্দি আপনার ওই সেলে? হ্যাঁ, কাশিমপুর কারাগারে যেই ভবনটিতে আমি ছিলাম, ওটা ওটা রাজনৈতিক মানে ওটার নামই হচ্ছে যে সন্ত্রাস বিরোধী আইনে যারা আটক হবে তাদেরকে সব ওই ওয়ার্ড ওই ভবনে দেওয়া হবে। সব সন্ত্রাসী গুলো একসাথে? ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি ওই ভবনের নাম কিন্তু যমুনা। যমুনা? আমি কি কারণে বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। মজার তো একটা তথ্য কিন্তু। তো যমুনাতে আমরা যারা থাকতাম তারা সবাই সন্ত্রাস বিরোধী, সবাই বলতে 95-8% সন্ত্রাস বিরোধী আইনে যারা আটক হয়েছে বা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যারা আটক হয়েছে তাদেরকে রাখা হতো। সো আর যেহেতু রাজনৈতিক মামলা, এখন রাজনৈতিক মামলায় আমি তো এর আগে বলেছি যারা আটক হচ্ছেন তারা যে সবাই রাজনীতি করে এসেছেন, তারা সবাই আওয়ামী লীগ করে বা মিছিল করতে গিয়ে ধরা খাচ্ছেন, নিশ্চয়ই এমন নয়। ফাঁসিয়ে দেওয়া হচ্ছে অনেকে, আমাদের সাধারণ মানুষ, তাদেরকে আনা হচ্ছে
শুধু ভাই বললে এটা সারা রাত বলা যাবে, সারা রাত বলা যাবে। না, আমাকে অনেকে বলেছেন যারা জেলের অভিজ্ঞ সাম্প্রতিকারী, রাতে নাকি মশার উপদ্রব এত বেশি, রাতে ঘুমাতে পারে না, দিনে হ্যাঁ, ঘুমানোর চেষ্টা করতেন। হ্যাঁ, সত্য কথা, সত্য কথা। এবং কেরানীগঞ্জে তো আমি আমার যিনি রুমমেট ছিলেন, এক ভদ্রলোক ছিলেন, ইবাদ নাম করে, তিনি একজন ব্যবসায়ী, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, চাঁদা দাবি করা হয়েছিল তার কাছ থেকে। তার কাছ থেকে আমি যেটা শুনেছি, চাঁদা না দেওয়াতে তাকে হত্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। তো উনি যেমন আমাকে গল্প করেছিলেন, ভাই আপনার কপাল ভালো, না গরম না শীতের মধ্যে আসছেন। তো এই যে শীত শুরু হয়ে গেছে, তো কপাল আবারও ভালো যে আমি শীত শুরু হওয়ার আগে চলে আসছি, মানে আসতে পেরেছি হয়তো কোনোভাবে উপরওয়ালার দয়ায়। তো মানে এই সময় নাকি এই পরিমাণ মশা, যে 3 তলাতে যে রুমে ছিলাম, হাত দিয়ে মারলে মোটামুটি 4-5টা মশা হাতের মধ্যে চলে আসে, এই পরিমাণ মশা। মোট কতদিন ছিলেন আপনি জেলে? আমি 2 মাস 17 দিন। মানে সময় কাটাতেন কিভাবে, কি চিন্তা করেন? হুম, খুব মানে কোশ্চেনটা খুবই কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ। অনেকের কাছে হয়তো না। আমার সময় কাটানোটা ছিল হয়তো আমি একটু নামাজ কালাম পড়ি, সেগুলো পড়তাম। কোরআন শরীফটা ভুলে গিয়েছিলাম, কোরআন শরীফটা ওখানে অনেকে আছে বন্দীদের মধ্যে যারা বেশ আহ, কোনো কোনো জায়গায় ইমামতি করতেন বা কোরআনে হাফেজ, তাদের কাছে একটু তালিম নিলাম। এটা একটা অ্যাচিভমেন্ট, এটা শিখেছি, থ্যাঙ্কস গড, এটা বলতে হবে আর কি। আর ওখানে টিভি আছে, টিভি আছে। সবচেয়ে জনপ্রিয় যে চ্যানেল বাংলাদেশের, বিটিভি শুধু দেখা যায়। আর বিটিভি, টি স্পোর্টস, টিভি, হ্যাঁ। আর টি স্পোর্টস আছে, খেলাধুলা চ্যানেলটা, এই আর কি। আর পত্রিকা ঢোকে, দুর্দান্ত জনপ্রিয় পত্রিকা আমার দেশ। আমার দেশ। দুর্দান্ত জনপ্রিয় পত্রিকা, মানে ওখানে তো চুজ করার কোনো অপশন নেই। 2টো পত্রিকা ঢোকে, 3টে পত্রিকা ঢোকে, আমার দেশ, যুগান্তর এবং ইত্তেফাক। যার যা পছন্দ সবাই তো রাখে না, হয়তো কোনো কোনো শ্রেণী রাখছে, নিয়ে আবার শেয়ার করে ভাগাভাগি করে পড়া হয়। তো এই আর কি। আর সময় কাটানো, খেলাধুলার ব্যবস্থা আছে, অনেকে খেলাধুলা করেন সব জায়গায় না। কেরানীগঞ্জে ছিল, আবার এখানে কাশিমপুরেও আছে। তবে পরিসরটা কোথাও ছোট, কোথাও বড়। কেরানীগঞ্জে তো মানে খুবই, আমি বলবো যে এটা ব্যবস্থা এখনো পর্যন্ত মোটামুটি ভালো আছে, মোটামুটি। খুব বেশি ওয়েল ফার্নিশড বা ওয়েল ডিজাইন বা রাজকীয় স্টাইলে চলছে আমি সেটা বলছি না। মানে কারাগার যা বলতে যা বোঝায়, তার মধ্যে নতুন কারাগার হিসেবে কেরানীগঞ্জটা মোটামুটি ভালো। মানে যদি কম্পেয়ার করা যায় কাশিমপুর এবং কেরানীগঞ্জের সাথে, তো কেরানীগঞ্জ রিসোর্ট আর কাশিমপুর তো কাশিমপুর। আর আমার সময় কাটানোটা আসলে মানুষের গল্পগুলো শুনতাম, এত গল্প, এত গল্প। আমি একটু আগে বলছিলাম, হয়তো কথা শেষ করতে পারিনি, প্রত্যেক পুরুষেরই অন্তত অন্তত মহিলা না হোক, প্রত্যেক পুরুষের একবার জেলে যাওয়া উচিত, অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য হলেও। আপনি বিস্তর অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, মানে মানুষের আহাজারিটা জানতে পারবেন, হাহাকারটা জানতে পারবেন, কি দুর্দশার মধ্যে মানুষ আছে, কি মিথ্যা অপবাদ নিয়ে মানুষ আসছে। আমি বলছি না নিশ্চয়ই যারা শুধুমাত্র নিরপরাধ তারাই জেলে যাচ্ছে, আছে অবশ্যই যারা অপরাধ করেছে, দুর্ধর্ষ অপরাধ করেছে, তারা তো আছেনই। কিন্তু প্রত্যেক মানুষের জীবনে তো একটা উপন্যাস, সেই উপন্যাসগুলো সম্বন্ধে ভালো করে জানা যায়। আর একটা আশঙ্কা, একটা আতঙ্ক তো ছিলই, কবে ছাড়া পাবো, কবে পরিবার পরিজনের, সন্তানের কাছে, স্ত্রীর কাছে ফিরে যেতে পারবো, আদৌ পারবো কিনা, এরকম একটা আশঙ্কা তো আছে। এবং আমি জানিয়ে রাখি, আমি এর উপর আলাদা একটা কন্টেন্টই করব। মানুষের যে আহাজারি, 1 শতক 3 শতক জমি যারা আছে, তিনি জমি জমা বিক্রি করে জামিন করাতে পারছে, মানে জামিন হতে পারছে না, কিন্তু
লয়ারের ফিসটা তো দেওয়া লাগছে, যে প্রসিডিউর লাগে সেই প্রসিডিউর পারপাস তো খরচ করা লাগছে। আবার যাদের জামিন হচ্ছে তাদেরকে আবার নতুন নতুন মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অনেকে এমন অবস্থা আছে, জামিন না থাক, জামিন করাবো না, খামাখার টাকা পয়সা খরচ করে লাভ কি, জামিন করাবো না, যে কয় মাস যায় যাক। তখন আমি একটা মামলার পেছনে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে জামিন হলো, হয়তো আরেকটা মামলা চলে আসছে, তাহলে কি হলো, ওই মামলায় ওই টাকাটা আমার গছে গেল। আবার নতুন মামলায় যেটা এলো সেটাতে আমাকে টাকা পয়সা খরচ করে জামিন, হয়তো যদি মেলে ভালো কথা, জামিন হলে আবার একটা মামলা আসছে। ভৌতিক বিষয়। গায়েবী মামলা যেমন আওয়ামী লীগ আমলে হয়েছে, আওয়ামী লীগ আমলে যেমন গায়েবী মামলা হয়েছে, এটা যেমন সত্য কথা, নিরাপরাধ মানুষ জেল খেটেছে, ওই সৌদি আরবে বা ডেনমার্কে বা আপনার দেশে রয়েছে, তার নামে মামলা হয়েছে, সত্যি কথা। কিন্তু আওয়ামী লীগ আমলে এটা সত্য কথা, জামিন পেয়েছে মানুষ, জামিন পেয়েছে 1.5 মাস 2 মাস মাথায়, অনেকে আমার নামে শত শত মামলাও হয়েছে, জামিনটা তো মিলেছে, ফান্ডামেন্টাল রাইটস জামিনটা, কিন্তু এখন তো মানুষ জামিন পাচ্ছে না। অতএব এরকম অনেকে আছে যাদের জামিন হচ্ছে, ওই যে বললাম যে একটা পর একটা মামলা আসছে, তারা জামিন করানো বাদ দিয়ে দিয়েছে।